ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। আমি বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং এর জন্য কিংবা কুইজের জন্য ইম্পর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে বিভিন্ন কন্ডিশনে একটা সরল দোলকের দোলনকাল নির্ণয়। আমরা লাস্ট ক্লাস হচ্ছে দোলনকালের ইকুয়েশনটা দেখছিলাম, তাই না? আমরা এগুলা এক্সাম্পল আকারে দেখি। তার আগে আমরা ছোট্ট একটা থিওরি বুঝাই, সেটা হচ্ছে সমতলে ঊর্ধ্বগামী এটা দিয়ে ভাইয়া থিওরিটা বোঝাই। তারপরে আমরা দেখবো এখান থেকে আস্তে আস্তে আমরা কিছু খুবই ইম্পর্টেন্ট ম্যাথে ঢুকে যাবো। তার আগে আমরা ছোট্ট একটা থিওরি বোঝাই। যারা নিউটনিয়ান বলবিদ্যাটা পড়ছো মনে আছে কিনা, একটা লিফট যদি এটা মনে করলাম আমরা একটা লিফট, এই লিফটটা হচ্ছে এই ত্বরণের উপরে উঠতেছে, আর লিফটের উপর আরেকটা ত্বরণ কাজ করা হচ্ছে জি। কারণ মনে আছে কিনা লিফটের কার্যকারী ত্বরণ কত ছিল? জি প্লাস এ। তাহলে সেই জিনিসটা থেকে জাস্ট একটু জিনিস থেকে আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো আজকে। আমরা খেয়াল করো, তাহলে হচ্ছে লিফটের কার্যকারী ত্বরণ সমান সমান হচ্ছে জি প্লাস এ। এখন এই কার্যকারী ত্বরণটা অ্যাকচুয়ালি কি, আমরা সেই জিনিসটা এখানে আজকে একটু ভালো করে বুঝবো। আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাকচুয়ালি, খেয়াল করবো ভাইয়া, সবাই একটু খেয়াল করবে এদিকে। এই টপিকটাকে ভাইয়া বা এই রাশিটাকে ভাইয়া জি মাইনাস এ এটা লিখতে পারি কিনা, জি মাইনাস এ। তাহলে এখানে অ্যাকচুয়ালি আসলো কি, সবাই একটু খেয়াল করে ভাইয়া, এখানে আসছে দুইটা ত্বরণের মধ্যকার কি ভাইয়া ডিফারেন্স, দুইটা ত্বরণের মধ্যকার কি ডিফারেন্স। মাইনাসে মনে করে আমরা উল্টা দিকে একটা ত্বরণ বুঝাইলাম, এখন এই ত্বরণটা কোথা থেকে আসছে আমরা সেটা একটু দেখি। সবাই ভাই এখানে একটা লাইন লিখি, সবাই এভাবে লেখো, সুতরাং লিফটের সাপেক্ষে কার্যকারী অভিকর্ষজ ত্বরণ, সবাই একটু খেয়াল করো, আমরা লিখলাম লিফটের সাপেক্ষে কার্যকারী অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা মনে করো জি ইফেক্টিভ বুঝাইলাম। জি লিখে ই ডাবল এফ লিখলাম, মনে করো আরেকটা কেটে দিই, মনে করো ইফেক্টিভ। কারণ মনে আছে কিনা আপেক্ষিক বেগ কিভাবে বের করতাম? মনে করো ভাইয়া এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভেলোসিটি হচ্ছে ভি এ, এখানে আরেকটা বস্তু আছে যে বস্তুটার ভেলোসিটি হচ্ছে ভিভি। এই দুটো বস্তুর আপেক্ষিক বেগ কিভাবে বের করি? যার সাপেক্ষে বলে তাকে মাইনাস করব। কিন্তু ভাইয়া এই মাইনাসটা কি মাইনাস? ভেক্টর বিয়োগ। এই মাইনাসটা কি বিয়োগ? ভেক্টর বিয়োগ। যেমন আমরা মনে করলাম এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যদি লিখি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, সেটা হচ্ছে যার সাপেক্ষে এ এর সাপেক্ষে, তাহলে বিবি মাইনাস হচ্ছে বি, অর্থাৎ ভেক্টর বিয়োগ। এখন আমরা এখানে যদি লিখি, সবাই খেয়াল করো, লিফটের সাপেক্ষে কার্যকারী অভিকর্ষজ ত্বরণ, তাহলে বলতো আমরা কার সাপেক্ষে বলছি? লিফটের সাপেক্ষে। তাহলে কোন ত্বরণটা মাইনাস হবে? লিফটের ত্বরণটা। কিন্তু কোন মাইনাস? ভেক্টর মাইনাস। তাহলে আমরা এখানে লিখলাম জি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। আমরা দেখবো ভাইয়া একটু পরে, ভাইয়া এখন দেখাবো যে এই জিনিসটাই এখানে অ্যাকচুয়ালি করছি আমরা। তাহলে আমরা একটু পরেই দেখাবো আমরা এই জিনিসটাই আমরা এখানে করছি। সবাই লেখো, তারপর আমরা দেখবো। নতুন মার্কার আপনারা সবাই একবার খেয়াল করি ভাইয়া, এই লাইনটা আর এই লাইনটা সেম লাইন। দেখো এবার আমরা বুঝতে জাস্ট এটা বুঝতে আজকে টপিকটা দেখা ইজি। এই লাইন আর এই লাইন সেম জিনিস। বলতো ভাইয়া এই লাইনে কি বলে? যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করতে হবে। এখন ভেক্টরের কি আমরা বিয়োগ করতে পারি? না, ভেক্টরের বিয়োগ বলে কোনো কিছু নাই। যেমন ভাইয়া আমরা মনে করলাম এখানে একটা ভেক্টর আছে ভি এ আর এখানে একটা ভেক্টর আছে ভি বি।
এখন আমরা এটার সাথে যদি এটাকে বিয়োগ করতে চাই তাহলে কি করতে হয় মনে আছে কিনা? এই ভেক্টরটাকে উল্টায় দিতে হয়। তাহলে এই ভেক্টরটাকে আমরা উল্টায় দিলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস দিয়ে এরপরে এটার সাথে যে লব্ধিটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতে হয় দুইটা ভেক্টরের বিয়োগ, মানে হচ্ছে ভিবি মাইনাস হচ্ছে ভিএ, সেটা নির্দেশ করে। মনে আছে? একটু মনে থাকলেই হবে। তোমরা এবার ভাইয়াকে একটু বলবা, ভাই বলো তো ভাই, এখানে যদি আমরা একটা আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে কাকে উল্টাইতে হবে? একে। তাহলে সবাই একটু খেয়াল করো, প্রাথমিক অবস্থায় এই কাজ করতেছে এই দিকে, এখন বস্তুটার উপর জি কাজ করতেছে এই দিকে। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, একে যদি আমরা উল্টায় দিই, দেখো তো এই কাজ করবে এই দিকে, জিও কাজ করবে এই দিকে। তাহলে তো বিয়োগফলটা অ্যাকচুয়ালি কত হবে ভাইয়া? বিয়োগফল একই দিকে কাজ করলে দুটার যোগফল হবে, দেখো এটাই হচ্ছে জি প্লাস। বুঝছি সবাই? তাহলে আমরা যদি এখান থেকে লিখি, সুতরাং জি ভাইয়া যেভাবে লিখতেছে একটু লেখো, ইফেক্টিভ সমান সমান হচ্ছে জি প্লাস হচ্ছে এ। তাহলে একটা সরলদোলক যখন হচ্ছে যখন একটা লিফটে থাকবে তার উপরে অ্যাকচুয়ালি এই ত্বরণটা কাজ করবে। এই ত্বরণটা অ্যাকচুয়ালি কি ত্বরণ বলো তো ভাইয়া? লিফটের সাপেক্ষে বা কাঠামোর সাপেক্ষে বস্তুর আপেক্ষিক অভিকর্ষজ ত্বরণ। বুঝছি সবাই? তাহলে এটা হচ্ছে, আমরা একটু লিখে দিই ভাইয়া, এটা হচ্ছে এখানে দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাঠামোর সাপেক্ষে অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে আমাদের কাঠামোর সাপেক্ষে অভিকর্ষজ ত্বরণ। ভাইয়া কারো সমস্যা থাকলে আবার বলো, কারণ এটা না বুঝলে আজকে আমরা একটু কঠিন ম্যাথে ঢুকবো, এটা না বুঝলে ওটা বুঝতে পারবো না। তাহলে তুমি একটা জিনিসই মাথায় রাখবে, এই ফর্মুলাটা এবার সহজে আসে যে আমাদের লিফটের উপর বা তোমার সরলদোলকের উপর যে ইফেক্টিভ ত্বরণটা কাজ করবে সেটা হচ্ছে জি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। এবার এই দুইটা ভেক্টরকে আমরা বিয়োগ করব, বিয়োগ করে এটা কখনো জি প্লাস এ হবে, কখনো জি মাইনাস এ হবে, কখনো এটা সামান্তরিক সূত্র হবে, তাই না ভাই? যোগফল মানে কি? লব্ধি। তাহলে লব্ধি কখনো যোগ হয়, কখনো বিয়োগ হয়, কখনো কি হয়? সামান্তরিক হয়। আসো আমরা এবার আরেকটা एग्जांपले যাই। 2 নাম্বার লেখ হচ্ছে 2 নাম্বার, বা আমরা এটাকে লিখি সমতরণে নিম্নগামী লিফট। নিম্নগামী লিফট কেউ মুখস্থ বইল না, এটার সাথে একটু মিলায় বলবো। কেউ ভাইয়া রিকোয়েস্ট মুখস্থ বইল না, নিউটনিয়ান বলবিদ্যা যেটা জানি এটার সাথে মিলায় বললাম। আমরা মনে করলাম এখন আমাদের যে লিফটটা আছে এই হচ্ছে আমাদের লিফটটা। এখন এই লিফটটা হচ্ছে এই ত্বরণে নিচে নামতেছে, তাহলে তার উপরে আরেকটা ত্বরণ আছে হচ্ছে জি। তাহলে এখানে একটু খেয়াল করি, আমরা যদি এখানে একই বস্তুর উপর এটা নিয়ে আসি, এই দিক কাজ করতেছে হচ্ছে জি, এই দিক কাজ করতেছে সেম ডিরেকশনে হচ্ছে এ। কিন্তু ভাইয়া আমরা চাচ্ছি হচ্ছে জি ইফেক্টিভ বের করতে, এটার উপর কতটুকু ইফেক্টিভ জি কাজ করতেছে। তাহলে জি ইফেক্টিভ অলওয়েজ কত ভাইয়া? জি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। তাহলে তোমার এটাকে কি করতে হবে ভাইয়া? উল্টায় দিতে হবে। তাহলে আমরা যদি এটাকে উল্টায় দাও, খেয়াল করো এই দিক বরাবর কাজ করতেছে জি, এটাকে যদি উল্টায় দাও এ চলে আসবে এই দিকে। তাহলে বলো তো ভাইয়া দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে লব্ধি কত হয়? বিয়োগফলের সমান। তাহলে এটা কত হবে? এবার বলো তো, যারা নিউটনিয়ান বলবিদ্যায় পড়ছি ওইখানেও কিন্তু এটাই ছিল যে লিফট যখন নিচে নামে কার্যকরী ত্বরণটা কত হয়? জি মাইনাস। বুঝছি সবাই? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখো ছোট্ট একটা एग्जांपल করি। লেখা एग्जांपल 1। Example 1. Active leaf G/4 ত্বরণে উপরে উঠছে। একটি লিফট G/4 ত্বরণে উপরে উঠছে, এর ছাদ থেকে একটি
সরল দোলক ঝুলিয়ে দেয়া হলে এর দোলনকাল কত হবে? তাহলে আমাদের একটা লিফট G/4 ত্বরণের উপরে উঠছে, বলা হচ্ছে এর ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দেওয়া হলে এর দোলনকাল কত? আমরা আসো এটা তো বুঝতে পারতেছি একদম সিম্পল একটা ম্যাথ দিছি ভাই প্রথম ম্যাথটা বোঝানোর জন্য। তাহলে আমরা এখানে একটা লিফট দেখাইলাম, এই লিফটের ছাদ থেকে একটা সরল দোলককে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলছে, আর এই লিফটটা একটা ত্বরণের উপরে উঠতেছে, a = বলে দিতে হচ্ছে G/4, আর তার নিচের দিকে একটা ত্বরণ কাজ করতেছে হচ্ছে G। তাহলে আমরা যদি এখানে আপেক্ষিক আমরা যদি কার্যকরী ত্বরণটা বের করি যে সরল দোলকের উপর কার্যকারী অভিকর্ষজ ত্বরণ G ইফেক্টিভ সমান সমান বলতে এটা কত হবে? G প্লাস A। একটু আগে দেখছি আমরা যে সমতরণ যদি উপরে ওঠে সেটা হবে কত? G প্লাস A। ওই জিনিসগুলো নিজেদের বোঝার জন্য ভাইয়া ভেক্টর দিয়ে দেখাইছি, যদি সরাসরি ভুলে যাও তাহলে ওটা দিয়ে বের করে আনবা, আর মনে রাখতে পারলে ডিরেক্ট ব্যবহার করবা। তাহলে এটা হচ্ছে G প্লাস হচ্ছে A। তাহলে আমরা এখান থেকে যদি লিখি সুতরাং দোলনকাল E = হচ্ছে 2π√L ডিভাইডেড বাই G না লেখে আমরা এখন লিখব হচ্ছে G ইফেক্টিভ, L না লেখে আমরা লিখব হচ্ছে G ইফেক্টিভ। যেমন এখানে আসবে হচ্ছে 2π√L ডিভাইডেড বাই হচ্ছে G ইফেক্টিভ। G ইফেক্টিভ মানে কত ভাইয়া? G প্লাস A। তাহলে এখানে মান বসাও ভাই 2π√L ডিভাইডেড বাই G প্লাস G/4। আমরা একটা জিনিস ধরে নিলাম, ধরলেও ধরতে পারেন, না ধরলে ধরার দরকার নাই, এভাবে রেজাল্ট আসবে। আমরা যেহেতু L বলি নাই, সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য আমরা বলি নাই, তাহলে এভাবেই থাকুক। তাহলে আসবে হচ্ছে 2π, এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? 4 4 5 তাহলে হচ্ছে √4L ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে এই হচ্ছে তার দোলনকাল। আচ্ছা 5G উপরে জি না নিচে দিও, নিচে দিও আর দরকার নেই করলে করতে পারো। তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট হবে এটা। এখন বলো তো ভাই সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্যটা যদি আমরা জানি, আমরা এখানে মান বসালে এখন রেজাল্টটা চলে আসবে। আরেকটা एग्जांपल ভাই জাস্ট বানাই দিচ্ছি, এটা কিন্তু বইয়ের এক্সামে আসছিল, আমরা একটু পরেই দেখব। এটা বইয়ের এক্সামে আসছিল। আর एग्जांपल 2 একটা ভাইয়া বানাই দিই, ওটা তোমরা নিজেরা করো, ওটা বাসায় করো। এটা স্টার্ট দিও, প্রশ্নটা জাস্ট তুলে নাও যে একটা লিফট G/4 ত্বরণে উঠছে না লেখা আমরা লিখলাম নিচে নামছে, নিচে নামছে। লিফট হচ্ছে নিচে নামছে, এর ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দেওয়া হলো, বলা হচ্ছে কার্যকরী দোলনকাল কত হবে? এটা তোমরা বাসায় করো। সেকেন্ড প্রশ্নটা উঠায় নাও, সবাই এটা বাসায় করো। সেকেন্ড প্রশ্নটা সবাই বাসায় করো, ওটাও তুলে নাও। এবং এই টপিক থেকে 2005 সালে আইআইটিতে খুবই সুন্দর একটা ম্যাথ আসছে, যেহেতু এই টপিক থেকে একবার বইটা একবার প্রশ্ন আসছে, তো এই প্রশ্নটাও যে কোনো সময় তোমাদের আসতে পারে। আমরা এটা তোমরা সেকেন্ডটা করবা। 3 নম্বরে আরেকটা एग्जांपल লিখতেছি, তোমরা সেকেন্ড প্রশ্নটা লেখো, 3 নম্বর প্রশ্নটা লিখি। একটু মেইন প্রশ্নটা লিখে দিই, তারপর বাংলা করে দিবনি। एग्जांपल 3, এটা আইআইটি ভর্তি পরীক্ষা 2005 সালে আসছে। তোমাকে বলা হচ্ছে
এই হচ্ছে প্রশ্নটা, সব প্রশ্নগুলো লিখে নাও, বাংলা বলে দিব। এই প্রশ্নটা থাকলে বাংলা অনেক সময় আমাদের পড়তে গেলে একটা দুটা শব্দ সেদিক হতে পারে, মেইন প্রশ্নটা থাকলে পরে তুমি মেইন জিনিসটা বুঝতে পারবা। বলা হচ্ছে সিম্পল পেন্ডুলাম হ্যাজ টাইম পিরিয়ড t1, the point of suspension is now moved upward according to the relation, একটা রিলেশন বলে দিছে, where y is the vertical displacement, the time period becomes t2, the ratio of t1 square by t2 square equal হচ্ছে what? এই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, ওখানে MCQ সবাই একটু বাংলাটা একবার বলি, সাইডে লিখে রাখতে পারো। বলা হচ্ছে সিম্পল পেন্ডুলাম হ্যাজ টাইম পিরিয়ড t1, t1 একটি সরল দোলকের দোলনকাল t1, একটু লিখে রাখো যারা লিখতে চাও, একটি সরল দোলকের দোলনকাল t1। দা পয়েন্ট অফ সাসপেনশন, এই পয়েন্ট অফ সাসপেনশন বলতে বোঝায় ঝুলন বিন্দুটা, অর্থাৎ যেই বিন্দুতে আমরা ঝুলাইছি, বলতে যে সরল দোলকটাকে এক জায়গায় ঝুলাই দিই না, তাহলে ওই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন। তো বলা হচ্ছে the point of suspension is now moved upward according to the relation above। তাহলে তোমরা এটা বাংলা লেখা হচ্ছে এটা পাবে যে দোলকে ঝুলন বিন্দুটি y is equal হচ্ছে k t স্কয়ার সমীকরণ অনুযায়ী উপরের দিকে গতিশীল, মানে এই হচ্ছে এটা বাংলাটা, যে আমাদের দোলকের ঝুলন বিন্দুটি, সবাই আবার একটু খেয়াল করো ভাইয়া, এই হচ্ছে আমার একটা লিফট মনে করলাম বা কিছু একটা, এখানে আমি একটা সরল দোলককে ঝুলাইলাম, মানে এই ঝুলন বিন্দুটা উপরে উঠতেছে, এই কথার মানে কি লিফট উপরে উঠতেছে। সহজে আমরা যদি বলি যে এটা হচ্ছে একটা লিফট বা কিছুর মধ্যে তুমি তো এটাকে ঝুলাইছো, মানে সেই পয়েন্টটা উপরে উঠতেছে, এই কথার মানে কি লিফটটাই উপরে উঠতেছে। তাহলে এখানে বলছে দোলকের ঝুলন বিন্দু এই সমীকরণের গতিশীল। আচ্ছা, where y is the vertical displacement, সেখানে y হচ্ছে উলম্ব সরণ, y হচ্ছে উলম্ব সরণ। এই হচ্ছে প্রশ্নটা। এখন যখন সে গতিশীল তখন টাইম পিরিয়ডটা হয়ে গেছে t2। এই অবস্থায় দোলনকাল t2। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে তাহলে t1 স্কয়ার ডিভাইডেড বাই t2 স্কয়ার ইকুয়াল 1। আসো আমরা ম্যাথটা একবার দেখি। তো সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, আমরা একটু আগেই থিওরিটা বুঝাইছি এবং বুয়েটে একটা ম্যাথ আসছে, এখান থেকে আমরা সেটাও দেখছি। বুয়েটে যে ম্যাথটা বলছে তারা কি বলছে ভাই, উপরে উঠতেছে, এই ম্যাথও কি বলছে ভাইয়া, উপরে উঠতেছে। এখন বলো তো ভাইয়া, আমাদের দোলনকালের ইকুয়েশন যেটা আছে p ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার l ডিভাইডেড বাই g ইফেক্টিভ, আর g ইফেক্টিভ মানে ছিল হচ্ছে g ভেক্টর মাইনাস হচ্ছে a ভেক্টর। তাহলে বলো তো ভাইয়া, এই যে পয়েন্ট অফ সাসপেনশন যেটা আছে বা যে বস্তুর সাপেক্ষে ঝুলানো আছে, ওই বস্তুটা কত ধরনের উঠতেছে সেটা জানা লাগবে কিনা? এই যে এই তো বলে নাই, তাহলে আমাদেরকে a বের করার জন্য তারা তোমাকে সরলের সমীকরণ দিয়ে দিয়েছে। দেখো এটা বলে দিয়েছে তারা, y হচ্ছে উলম্ব সরণ, মানে উপরের দিকে যে উঠতেছে, তাহলে এটা হচ্ছে সরণ। তাহলে বলো তো ভাইয়া, আমাদের প্রথম টার্গেট কি? সরণের সমীকরণ থেকে ত্বরণটা বের করব। তার সাথে আমরা সলিউশনে যাই। সবাই দেখো সলিউশন। k এর একটা মান বলে দিয়েছে, এটা একটা ধ্রুবক, তার মান বলে দিয়েছে 1। তাহলে সবাই খেয়াল করি, সলিউশনে যদি আসি আমরা, সলিউশন দেওয়া আছে সরণ y is equal হচ্ছে k d স্কয়ার। তাহলে y এর মান দেওয়া আছে হচ্ছে k d স্কয়ার। তাহলে সুতরাং বেগ v is equal হচ্ছে dy ডিভাইডেড বাই হচ্ছে dt। তাহলে এখানে মান বসায় দাও d dt অফ k d স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ভাই, k টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর d স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 2d। সুতরাং ত্বরণ a is equal হচ্ছে dv ডিভাইডেড বাই হচ্ছে dt। মানে এখানে আসবে হচ্ছে d dt অফ 2k dt। তাহলে 2k বাইরে চলে আসবে, 2k d dt, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2k। ভাইয়া k এর মান বলে দিছে কত?
1, তাহলে আমরা এখানে যদি k এর মান বসাই দাও 1 সমান সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সবাই একটু খেয়াল করে ভাইয়া, আমাদের যে পয়েন্ট অফ সাসপেনশনের কথা বলা হয়েছে বা যে ঝুলন বিন্দুর কথা বলা হয়েছে, বলতো ঝুলন বিন্দু মানে আমরা সহজে এখন বলতে পারি কি লিফট। তার মানে লিফটটা বা ঝুলন বিন্দুটা এই ত্বরণে কি করতেছে ভাইয়া, উপরে তুলতেছে। তাহলে ঝুলন বিন্দুটা যদি এই ত্বরণে উপরে উঠে, তাহলে আমরা যদি এখান থেকে ইফেক্টিভটা বের করি, তাহলে হচ্ছে এখন বা এখানে লিখতে পারি একটু সাথে হতে ঝুলন বিন্দুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠছে। তাহলে ঝুলন বিন্দুটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠছে। তাহলে সূত্রটা জি ইফেক্টিভ। এবার তোমরা একটু বুঝে বলো ভাই, উপরে উঠলে ত্বরণটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে কত আসবে, জি ইফেক্টিভ জি প্লাস এ। আর আমাদের এই প্রশ্নটাতে জি এর মান বলে দিছিল 10। একটু তোমরা কোশ্চেনে লিখে রাখো, জি এর মান বলে দিছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর মান তারা এটা বলে দিছে, একটু কোশ্চেনের পাশে থার্ড ব্র্যাকেটে লিখে রাখো জি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেনে তারা এটা বলে দিছে। তাহলে আমরা জি এর মানটা 10 বসাইলাম। তাহলে 10 যোগ ভাইয়া এ এর মান কত, 2। তাহলে এখানে আসলো হচ্ছে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদেরকে দুইটা রেশিও বের করতে বলতে হয়, t1 স্কয়ার বাই t2 স্কয়ার। কেউ বলো তো তাহলে এই দুইটা কি চাইছে অ্যাকচুয়ালি? t1 কোনটা, প্রাথমিক অবস্থানটা, আর t2 কোনটা যখন সে গতিশীল হয়েছে। তাহলে আসো ভাইয়া প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় t1 সমান সমান হচ্ছে 2 পাই রুট ওভার l ডিভাইডেড বাই g। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর গতিশীল অবস্থায় t2 is equal হচ্ছে 2 পাই রুট ওভার l ডিভাইডেড বাই হচ্ছে g ইফেক্টিভ। এটাকে আমরা ধরলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা একটাকে একটা দ্বারা ভাগ করে দিতে হবে, যেহেতু রেশিও চাইছে বা অনুপাত চাইছে। তাহলে আমরা একটাকে একটা দ্বারা ভাগ করে দাও, তাহলে হচ্ছে 1 আর হচ্ছে 2। তাহলে t1 ডিভাইডেড বাই হচ্ছে t2 সমান সমান, কাটাকাটি করলে খেয়াল করো তো, ভাগ করলে 2 বাই 2 বাই কাটা যাবে, l কাটা যাবে। তাহলে g এর সাথে রিলেশনটা কি ব্যস্তানুপাতিক। তাহলে উপরে চলে আসবে হচ্ছে g ইফেক্টিভ উপরে আসবে না, আচ্ছা g ইফেক্টিভটা উপরে আসবে আর নিচে হচ্ছে g আসবে। তো রুট আসবে একটা, তাই না? আচ্ছা স্কয়ার দিয়ে দিই, হ্যাঁ পরের লাইনে দিয়ে দিই। তাহলে হচ্ছে t1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে t2 স্কয়ার সমান সমান হচ্ছে g ইফেক্টিভ ডিভাইডেড বাই g। তাহলে মান বসাও, g ইফেক্টিভ এর মান হচ্ছে 12 আর g এর মান 10। তাহলে কাটাকাটি করলে 6/5। এখন সহজ তো, তুমি এখন থিওরি বুঝছো দেখে, তাই না? আমরা বুয়েটে যেহেতু ওই অঙ্কটা আসছে ভাইয়া, বলতো সিমিলার ম্যাথ না, কিন্তু একটা আপডেট চান্স পেলে তো ভালো, আমার মাত্র বন্ধ আছে। এখন ভাইয়ের কথা বুঝো ভাইয়া, বলতো ওই ম্যাথটা এই ম্যাথটা সেম কিনা, সেম, কিন্তু এটা গ্রেড উপরে। তাহলে ওইটা যেহেতু বইটা আসছে রিপিট হয়ে যে কোনো মুহূর্তে এই ম্যাথটাও আসতে পারে। এখন করে রাখলাম, বলো তো ভাইয়া, এখন তারা তোমার মাথায় এখন এই ম্যাথ করার মাধ্যমে এটাই যে আসবে তা না, তারা একটা ইকুয়েশন বানাই দিল, মনে করে s = 2 + ab স্কয়ার। তাহলে বলো তো এরকম একটা সমীকরণ দিলে, তার মানে তোমার মাথায় আমরা এইটা দিলাম যে কোন একটা সমীকরণ দিল, তুমি ওইখান থেকে ত্বরণ বের করে নিয়ে এসে এই টাইপের ম্যাথ করতে পারবে। পারবে না ভাই? আচ্ছা আসো আমরা এবার আরেকটু আপডেট ম্যাথে যাই। লেখা एग्जांपल 3। আচ্ছা আমি 4 বলছি, আমি 7 বলছি। তো সবাই ছবি আঁকো। আগে দুইটা বুঝছো ভাই, তাহলে কিন্তু এখন সামনেগুলো বুঝতে সমস্যা হবে। আগে দুইটা ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা আমরা মনে করলাম একটা গাড়ি আছে, যে গাড়িটা হচ্ছে a ইকুয়াল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল। এখন এই গাড়ির ছাদ থেকে তোমার মন চাইলো কোথাও বান্ধবী নিয়ে ঘুরতে গেলে আর একটা সরল দোলক ঝুলায় দিলাম, তাহলে এখানে একটা সরল দোলক আমরা ঝুলায় দিলাম। তাহলে একটা
গাড়ি আছে যে গাড়িটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল। এমন একটা গাড়ির ভিতরে একটা সরল দোলক আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই দোলকটার দোলনকাল কত। প্রশ্ন করছি ভাই সবাই, প্রশ্নটা লিখলাম না। তাহলে একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল। এই গাড়ির ছাদ হতে একটি সরল দোলক ঝুলিয়ে দেওয়া হলো। এই সরল দোলকের দোলনকাল কত। তো ভাই আমরা বলতো দোলনকাল নির্ণয় করতে হলে জি জানা লাগে। কোন জিটা হয়? ইফেক্টিভ জি। তাহলে আসো আমরা এই গাড়িটার উপর বা সরল দোলকটার উপর কি কি জি কাজ করতেছে, এই দিকে একটা জি কাজ করতেছে। হ্যাঁ 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 বুঝছি। হ্যাঁ হ্যাঁ একটা রাস্তা গাড়ি চলতেছে, একটা রাস্তা গাড়ি চলতেছে। হ্যাঁ হ্যাঁ বস্তুর উপর জি কাজ করবে না। দেখো কোনটা ইফেক্টিভ হয় দেখি। এখন আসো ভাইয়া এই গাড়িটার উপর যখন গতিশীল, তাহলে দেখা হচ্ছে জি ইফেক্টিভ। বলতো জি ইফেক্টিভের ফর্মুলাটা কি ছিল ভাইয়া? জি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। তাই কথা একটু বুঝি, কারণ এটার পরে আমরা আরেকটা কঠিন ম্যাথে ঢুকে যাব। তাহলে জি ইফেক্টিভের ফর্মুলাটা ছিল হচ্ছে জি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। আগের দুটো ফর্মুলা একদম ইজি ছিল, যেটা তোমরা নিউটনিয়ান বলবিদ্যাতে মুখস্থ করছো, বুঝি না বুঝি বসায় দিছি। উপরে উঠলে জি প্লাস এ, নিচে নামলে জি মাইনাস এ। এখন আসলে আমরা আরো কিছু কন্ডিশন নিয়ে আসলাম। তাহলে প্রথমে এই কন্ডিশনটা, তাহলে এইটার জন্য আমরা যদি ভেক্টর বিয়োগ বের করতে চাই কোন একটা পয়েন্টে আমরা দেখে নাও। তাহলে এই পয়েন্ট থেকে এই দিকে কাজ করতেছে হচ্ছে আমাদের জি ভেক্টর, এই দিকে কাজ করতেছে হচ্ছে এ ভেক্টর। তাহলে বলো তো ভাইয়া এই দুটাকে যদি আমরা বিয়োগ করতে চাই, এই ভেক্টরকে কি করতে হবে? উল্টায় দিতে হবে। তাহলে এই ভেক্টরটাকে আমরা উল্টায় দিলাম, এই দিক বরাবর কাজ করতেছে মাইনাস এ ভেক্টর। তাহলে এই দুটার যে বিয়োগফলটা, এই দুটা ভেক্টরের যে বিয়োগফলটা, সেই বিয়োগফলটা হবে এই সামান্তরিকের কর্ণ বরাবর, অর্থাৎ এই দিক বরাবর কাজ করবে হচ্ছে জি ইফেক্টিভ। তাহলে এই কর্ণ বরাবর কাজ করবে হচ্ছে জি ইফেক্টিভ। জি আমরা পেন ধরে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য। এখন খেয়াল করো তো ভাইয়া সবাই যদি এই ত্রিভুজটাতে খেয়াল করি, বলতো এই ত্রিভুজে ও এ বি, এই ত্রিভুজটাতে একটু খেয়াল করো তো ভাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, সুতরাং জি ইফেক্টিভ তার স্কয়ার সমান সমান হচ্ছে বি এ বা এ বি স্কয়ার যোগ হচ্ছে ও এ স্কয়ার। বলতে এ বি এটা মান কত? না মাইনাস তো ডিরেকশন, মানটা কত? এ। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে g স্কয়ার। তাহলে সবাই খেয়াল করো, হ্যাঁ 10 ধরবো আমরা, 10 ধরলে অঙ্কটা আমাদের সুবিধা হবে। g স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার। তাহলে সবাই খেয়াল করো ভাই, তার মানে খালি ওইটা মুখস্থ করলে হবে না, এই টাইপের ম্যাথও তোমার আসতে পারে। তাহলে আমাদের গাড়ির ভিতরে যদি সরল দোলক থাকে, তার দোলনকালের জন্য যে ইফেক্টিভ বা রিকোয়েস্ট, এগুলোকে মুখস্থ করো না, কারণ কন্ডিশন তো চেঞ্জ হয়েও আসতে পারে, তাই না? তাহলে এটা হবে √g স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমরা এবার মানগুলো বসাই, এটা বক্স করে রাখো জাস্ট এটা দেখার জন্য। মান আমরা জি এর মান 10ই বসাইলাম। তাহলে 10 স্কয়ার যোগ হচ্ছে 2 স্কয়ার, তাহলে 100 আর 4, তাহলে হচ্ছে √104। তাহলে এবার আমরা দোলনকালটা বের করব ভাইয়া। তাহলে আমরা যদি দোলনকালটা বের করি, তাহলে এখন দোলনকাল কাল P is equal হচ্ছে 2 পাই √L ডিভাইডেড বাই হচ্ছে G ইফেক্টিভ। তাহলে এখানে আসবে হচ্ছে 2 পাই √L। এর মান একটা ধরে নিই নাকি? 1 মিটার ধরে নিই, তাহলে মান চলে আসবে ডাইরেক্ট। আর ধরে নিই, ধরতে তো সমস্যা নেই, সায়েন্সের স্টুডেন্ট মন চাবে ধরবা। তাহলে ধরি L সমান সমান হচ্ছে 1 মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে মান বসায় দেব 1 ডিভাইডেড বাই জি ইফেক্টিভ হচ্ছে √104, তাহলে হচ্ছে √104। তাই এটা ক্যালকুলেট করে বলো কত আসে পুরোটা? আচ্ছা 1.96 সেকেন্ড। বলো ভাই এটা করতে করতে সবাই ভাই একটা প্রশ্ন উত্তর দাও, এই গাড়িটা যদি গতিশীল না থেকে স্থির থাকতো তাহলে ত্বরণ কত হইতো? 0 হইতো না? a এর মান কত হইতো? 0। তুমি খেয়াল করতে a এর মান 0 বসাও, বসালে g ইফেক্টিভ কত হয়? নরমাল কন্ডিশনে চলে আসে। অর্থাৎ এই চেঞ্জটা আসছে কার কারণে? গাড়িটা গতিশীল থাকার কারণে।
বুঝছে এবার না সেকেন্ড দল তো 2 সেকেন্ডের কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এবার আসো ভাই আমরা 5 নাম্বার एग्जांपलটাতে যাই। এটা বুঝছি দেখো আস্তে আস্তে কিন্তু কঠিনে ঢুকতেছি না বুঝতে ঝামেলা আছে এটা বুঝলাম হ্যাঁ দেখো एग्जांपल 5 आईआईटी 2019 आईआईटी 2019 ভাই কথা না খেয়াল করো আলফা কোণে হেলানো দেখো আমরা প্রথমে ছিলাম ভাইয়া y অক্ষ বরাবর পরে গেলাম x অক্ষ বরাবর এখন নিয়ে আসলাম কি হেলানো তো তাহলে খেয়াল করো এখন ভাইয়া কাল তোমাদের যে মহাকর্ষের একটা পরীক্ষা দিছিলাম ওই যে একটা গোলকের ভিতরে আরেকটা গোলক দিয়ে একটা অঙ্ক মনে আছে কিনা তো ওই প্রশ্নটা তোমাদের সেকেন্ড ইয়ারে 2022 ব্যাচের এক ভাই থেকে বললো যে এটা তাদের টেস্ট আছে পরে যা খুলে দেখতে আসলে টেস্ট আছে এই অঙ্কটাও কিন্তু আইআইটি থেকে দেওয়া তোমাদেরকে যখন সলভ করে দেওয়া হয়েছে আমি তোমাদের কলেজে যে এত কঠিন কোশ্চেন করে ওই বই থেকেই করে আর আরেকটা বই আছে রিজনিং হেরিটেজ বই ফিজিক্সের ওই বইটা থেকে ওইগুলা থেকে কোশ্চেন করে হ্যাঁ বুঝতে পারছি ভাই এবং ভাই আজকে রাতে ভাইয়া ওই প্রশ্নটা আমরা ছবি পাঠাচ্ছে 2022 টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটাই আসছে আমরা যেটা পরীক্ষা নিয়েছিলাম ওই কারণে এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে কেউ বাদ দিও না দেখ আলফা কোণে হেলানো একটি তল বরাবর একটি গাড়ি নিচে নামছে সমবেগে একটি গাড়ি সমবেগে নিচে নামছে তোমাকে বলা হচ্ছে আলফা কোণে হেলানো একটি তল বরাবর একটি গাড়ি সমবেগে নিচে নামছে আমরা এটাকেও পরের एग्जांपले চেঞ্জ করে ফেলবো যেটা আইএসকে সমবেগে বলছে আমরা এটাকে চেঞ্জ করে বলবো সমবেগ না হলে কি হবে এটা পরে আগে আমরা সমবেগটা করব সমবেগে নিচে নামছে আমাদের প্রশ্ন হচ্ছে এর ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দেয়া হলো এর দোলনকাল কত না এটা ম্যাথ তাহলে দেখি আমরা এখানে কত আসে সবাই প্রশ্নটা লেখো তো তোমাদের জন্য ভাইয়া যদি ওদের যে অপশনগুলো ছিল এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট 2 পাই রুট ওভার l ডিভাইডেড বাই হচ্ছে g sin আলফা বি নাম্বার ছিল 2 পাই রুট ওভার l ডিভাইডেড বাই এগুলো লেখা দরকার নাই cos আলফা 2 পাই রুট ওভার 2l ডিভাইডেড বাই হচ্ছে g sin আলফা আর আরেকটা বানায় দিলাম 2 পাই রুট ওভার l বাই g মনে করি এই হচ্ছে অপশনগুলো ছিল এখন আসো আমরা দেখি কোনটা অ্যানসার হয় আসো আমরা আগে কল আঁকি সলিউশন আমরা এই হচ্ছে একটা হেলানো তল এই হচ্ছে আমাদের একটা হেলানো এখন এই হেলানো তলে একটা গাড়ি আছে তাহলে এই হেলানো তলে একটা গাড়ি আছে এই হেলানো তলে একটা গাড়ি আছে এই যে একটা খেয়াল করি ভাইয়া তাহলে এই হেলানো তলে একটা গাড়ি আছে তো গাড়িটা হচ্ছে যেই তল দিয়ে নামতেছে ওই তলটা হচ্ছে আলফা কোণে হেলানো তোমরা একটু বুঝে বলবা ভাইয়া এই গাড়িটার উপরে এই দিক বরাবর একটা ত্বরণ কাজ করে সেটার নাম কত g sin আলফা তাহলে সেটা আমরা দেখালাম g sin আলফা তাহলে এই গাড়িটার উপর এই দিক বরাবর একটা ত্বরণ কাজ করে সেটা হচ্ছে g sin আলফা আর আরেকটা ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে সেটা কি ভাইয়া মহাকর্ষীয় ত্বরণ যেটা সেটা হচ্ছে g
তাহলে সবাই একটু খেয়াল করি, তাহলে আমাদের গাড়িটার উপর দুইটা ত্বরণ কাজ করে, একটা হচ্ছে জি যেটা আছে আর একটা হচ্ছে জি সাইন আলফা। এখন বলো তো ভাই, আমরা যখন জি ইফেক্টিভ বের করি ওইখানে আমরা জি মাইনাস এ করি, বলতে এটা কি কাঠামোর ত্বরণ, এটা কি তখন লিফট ছিল, লিফটের ত্বরণ ছিল, গাড়ি ছিল, গাড়ির ত্বরণ ছিল। এখন এই গাড়িটার উপর ত্বরণ কাজ করতেছে কত, এ সাইন জি সাইন আলফা। তাহলে বলো তো ভাই, আমি এটাকে এই হিসাবে চিন্তা করতে পারি, এটাকে আমি এই হিসাবে চিন্তা করতে পারি। তাহলে এবার আসো আমরা জি ইফেক্টিভ বের করার জন্য যদি আমরা একটা ইমেজ আঁকতে চাই, সবাই খেয়াল করবা, এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে আমাদের জি, আর এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে এ সমান সমান হচ্ছে জি সাইন আলফা। কেউ ভাই বুঝে বলতো ভাই, আন্দাজে বললো না, কেউ বলো তো ভাই এই অ্যাঙ্গেলটা কত, কেউ বলতে পারবা? 90 মাইনাস আলফা। এটা হবে 90 মাইনাস আলফা, এটা হবে 90 মাইনাস আলফা। সমস্যা একটু দেখা দিই, তাহলে সমস্যা হচ্ছে এগুলো নিউটনিয়ানে পড়ছো, ভুলে গেলেও সমস্যা নেই, খেয়াল করো। এইদিকে কাজ করবে হচ্ছে এমজি দিয়ে দেখাই, এটা যদি আলফা হয় দেখো এই যে এখানে এটা হবে, আর এটা আলফা হলে এটাও কত হইতো ভাইয়া, আলফা। তাহলে বলতো তো ভাই এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা আলফা, এটা কত হবে 90 মাইনাস আলফা। বা আরো সহজে বলি ভাইয়া, এই অ্যাঙ্গেলটা কত হবে কেউ বলতো? এটা 90 প্লাস আলফা। কারণ এই যে এখানে একটা আর আঁকটা মনে আছে, এই আর কে কি বলা হয়তো তলের প্রতিক্রিয়া বল, এটা অলওয়েজ তলের সাথে কিভাবে থাকে, লম্ব হয়। তার মানে এর ক্রিয়া রেখাটা এখানে কত ভাবে আছে, লম্ব ভাবে। তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে আলফা, তার মানে পুরো অ্যাঙ্গেলটা কত হবে 90 মাইনাস আলফা। আমরা সেটা যাচ্ছে আর খেয়াল করো ভাইয়া, ভাইয়ার মতো করে আস্তে আস্তে নেবো, তারা আমরা দরকার নেই, একটা অঙ্ক শিখ করি ওইটাই শিখবো। জি ইফেক্টিভ ভেক্টর সমান সমান জি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। বুঝে বলো তো ভাই, কাকে উল্টাবো? এটাকে উল্টায় দিব, তাই না? কারণ একে বিয়োগ করতে হবে, তাহলে এটা যদি আমরা উল্টাই দিই, তাহলে এই দিক বরাবর আমরা দেখালাম হচ্ছে মাইনাস এ ভেক্টর। সেটা বলতেছি ভাই। এখন সবাই একটু খেয়াল করি ভাই, এখন আমরা একটু খেয়াল করি এই দুইটা, এখন খেয়াল করো এই জি আর মাইনাসে তারা পরস্পর কত কোণে আছে, 90 ডিগ্রি প্লাস আলফা। এই অ্যাঙ্গেলটা দেখাইলে হবে, তারা হচ্ছে পরস্পর হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে আলফা কোণে আছে। তাহলে সুতরাং জি ইফেক্টিভ সমান সমান আসবে রুট ওভার জি স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার প্লাস 2ga cos 90 ডিগ্রি প্লাস হচ্ছে আলফা। অন্ত জি ইফেক্টিভ এখন এই ফর্মুলাটা আমরা বুঝছি কিনা, মানে কি সামান্তরিক হয়ে গেছে। তাহলে সামান্তরিক সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, জি স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার প্লাস 2ga cos আলফা। আর আলফা মানে আমাদের এই কন্ডিশন হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে আলফা। আস্তে আস্তে ভাই আমরা মানগুলো বসাই, এর মানগুলো বসাও। তাহলে এখানে আসবে হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস হচ্ছে এ মানে আমাদের কত ছিল ভাইয়া, জি সাইন আলফা, আর হচ্ছে জি সাইন আলফা তার হোল স্কয়ার প্লাস 2ga, তাহলে 2ga এ মানে হচ্ছে জি সাইন আলফা। আর ভাইয়া এটা একটু কোঅর্ডিনেট হিসাব করতে, এটা কোন কোঅর্ডিনেটে পড়বে, সেকেন্ড কোঅর্ডিনেটে। তাহলে মাইনাস সাইন আলফা হবে, তাহলে এই প্লাসটাকে আমরা মাইনাস বানাই দিলাম, মাইনাস আরো একটা সাইন আলফা চলে আসবে। তাহলে এইখানে আসবে হচ্ছে ফাইনালি জি স্কয়ার প্লাস হচ্ছে জি স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস 2g স্কয়ার সাইন স্কয়ার আলফা। তাহলে এইখানে আসবে হচ্ছে জি স্কয়ার, এটা থেকে এটা বিয়োগ যাবে জি স্কয়ার সাইন স্কয়ার আলফা। তাহলে এখান থেকে একটা জি স্কয়ার কমন নাও ভাইয়া, জি স্কয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা রুট ওভার জি স্কয়ার। এবার একটু বলো তো ভাই 1 মাইনাস সাইন স্কয়ার আলফা কত, cos স্কয়ার আলফা। তাহলে এখানে আসবে কত, জি cos আলফা। তাহলে জি ইফেক্টিভ এটার মান আসলে হচ্ছে জি cos আলফা। দেখো ভাইয়া লেখার সাথে সাথে এর পিছন থেকে এটা অ্যানসার বলতেছিল 2 পাই রুট ওভার l বাই জি সাইন আলফা। দেখো হয়েছে কোনটা, বুঝছি ভাই? আমরা খুবই কনফিউজিং একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ প্র্যাকটিস না থাকলে ভাইয়া ঝামেলা একটু। আর যেহেতু আসছে একবার, তার মানে এই টাইপের সব কিছু তোমাকে A to Z শিখতে হবে, বুঝছি ভাই? তাহলে আসো আমরা এবার দোলন কালটা বের করে নিয়ে আসি।
তাহলে হচ্ছে সুতরাং দোলনকাল T is equal হচ্ছে 2 by root over L divided by G effective। তাহলে এখানে আসবে হচ্ছে 2 by root over L divided by G effective হচ্ছে আমাদের G cos alpha। তাহলে এখানে আসবে হচ্ছে G cos alpha। এই হচ্ছে আমাদের ভ্যালু। আর আইআইটি ম্যাথগুলো তোমরা দেখছো তারা মান দেয় না, কারণ ক্যালকুলেটর দেয় না, এইভাবে দেয়, এইভাবে অপশনে দেয়। এটা আমরা তো ওইটা পরের টেবিল আমি করব এখন, যে ত্বরণেরটা আমরা এখন করব। কোনটা কোনটা আমরা তো হচ্ছে জি ইফেক্টিভটা বের করব। তাহলে জি তো অলওয়েজ কোন দিকে কাজ করে? জি অলওয়েজ গাড়িটার উপরে দিকে কাজ করে। আবার গাড়িতে এদিকে পড়তেছে জি এর আরেকটা উপাংশের কারণে, জি ফাইনাল। আর এবার এই উপাংশ আর এটা মিলায় কতটুকু অ্যাকচুয়ালি তার উপর কাজ করতেছে সেটা আমরা দেখতেছি। তোমার যখন তুমি নিচে নামবা তোমাকে কি পৃথিবীর কেন্দ্র বরাবর টানা ছেড়ে দিবে কি? আমরা যখন বলেন না সিস্টেম করে দিছি না। কোনটা? ওটা হচ্ছে তার কার্যকরী ত্বরণ, যে এই ত্বরণে সে নিচে নামতেছে। আমি তো জি ভাইয়ের কথা বুঝি, এই ত্বরণে সে কি করে ভাইয়া? নিচে নামে, কিন্তু তার উপরে যে অভিকর্ষজ ত্বরণের উপাংশ, সরি ইফেক্টিভ অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এটা কাছে। জি ইফেক্টিভ আমরা বলছি, এটাকে বলছি আমরা কি আপেক্ষিক অভিকর্ষজ ত্বরণ। আমরা তো এটা কাউন্ট করি না যে গাড়িটা কত ত্বরণে চলতেছে। যেমন ভাইয়া একটু আগে যে অঙ্কটা করছিলাম আমরা গাড়ি, এই গাড়িটা কত ত্বরণে চলতেছিল? তাহলে তুমি t এর মান বের করার জন্য 2 বাই রুট ওভার l বাই কি এই ত্বরণটা নিছো না, কিংবা l বাই 9.8 নিছো, তাও না, তুমি নিছো কোনটা? আপেক্ষিক ত্বরণটা। বুঝতে পারছি? আমরা এখানে যেটা বের করছি সেটা হচ্ছে আপেক্ষিক কতটুকু তার উপর কাজ করতেছে। আচ্ছা एग्जांपल 5 যদি দেখি যে ত্বরণ থাকলে কি করতে? কাজের ক্ষেত্রে তখন আপনি কি ধরনের কেন না কোনটা? এখানে তো আপেক্ষিক ত্বরণ আসে না, আমাদের এখানে আসছে জি এর আপেক্ষিকটা, ওই কারণে আমরা আপেক্ষিকটা নিচ্ছি। আর ওখানে কাজের যেটা আসছে ওটা কাজেরটা নিচ্ছি। লেখা एग्जांपल 5 ভাই, एग्जांपल 5। হ্যাঁ এগুলো এমসিকিউ, ওদের এগুলো এমসিকিউ। ওদের এক্সামের টাইম দেয়, অনেক টাইম দেয়। एग्जांपल 6। দেখো ভাই এই কনসেপ্টগুলো এমনিই কঠিন, ঠান্ডা মাথায় চিন্তা করে করবা তাহলে এটা সহজ। ঠিক আছে, এবার আমরা নিই যে আমাদের একটা গাড়ি মনে করলাম, লেখো 45 ডিগ্রি কোণে হেলানো, 45 ডিগ্রি কোণে হেলানো, এটা আমরা বানায় দিচ্ছি। ঠিক আছে, এটা কোথাও আসে নাই। 45 ডিগ্রি কোণে হেলানো একটি তল বরাবর, 45 ডিগ্রি কোণে হেলানো একটি তল বরাবর একটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে। একটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে। প্রশ্ন একটাই, এর ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দেওয়া হলো, এর ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দেওয়া হলো যার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এর ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দেওয়া হলো যার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। আমরা ধরে নিলাম একটা মান, যাতে মানটা পাই। দোলনকাল কত? আমাদের প্রশ্নটা হচ্ছে দোলনকাল কত। তোমরা ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়ে, আচ্ছা এর সমান 50 সেন্টিমিটার, যার দৈর্ঘ্য এর সমান 50 সেন্টিমিটার। ত্বরণ 4। তোমরা সবাই একটু কোশ্চেনটা পড়ে বলো তো, এই যে 4 বলা আছে, বলতো গাড়িটা ফাইনাল ত্বরণ এটা বলছে না, যে গাড়িটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। দেখো এটা বলছি না, তার মানে গাড়িটা হচ্ছে গাড়ির উপর জি কাজ করতেছে, এই কাজ করতেছে, ওই কাজ করতেছে, সব মিলায় গাড়ি এখন কত ত্বরণে নামতেছে? 4। তাহলে আসো আমরা চিত্রটা সবাই ভাইয়ের সাথে চিত্র আঁকো, চিত্র আঁকলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আর তোমরা ভাইয়া আরেকটা एग्जांपल দিব বানায়া, ওটা বাসায় মিলাবা সবাই। তাহলে আমরা মনে করলাম এখানে আলফা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। আমাদের এখানে আগের মতো একটা গাড়ি আছে, আমরা মনে করলাম তো এই গাড়িটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামতেছে। তাহলে a সমান সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামতেছে এই গাড়িটা।
তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, আগে এই দিকে আমরা একটা ত্বরণ দিয়েছিলাম কত বলো তো ভাই? নরমালি জি sin আলফার ভ্যালুটা এই কন্ডিশনে দেখো কত আসে, ক্যালকুলেটরে ক্যালকুলেট 9.8 ইনটু হচ্ছে sin 45 ডিগ্রি, দেখো কত আসে। 8.3। তাহলে সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, এই গাড়িটা অ্যাকচুয়ালি নামার কথা ছিল 8.33 মিটার পার সেকেন্ড স্কয়ার এই কারণে 6.9 আচ্ছা 6.9 যা আসছে সমস্যা নেই। এই গাড়িটা হচ্ছে এত ধরনের নামার কথা, সবাই ভাই একটু বুঝো, কিন্তু গাড়িটা নামতেছে 4। তাহলে বলো তো ভাই এই যে 4টা নামতেছে বলতে এইটাই গাড়ির ফাইনাল ত্বরণ, এটা বুঝছো কি? কারণ এটা নামার কথা 9, তারপরে ঘর্ষণ টর্ষণ কাজ করে এই ত্বরণটা কমে এটা বানায় ফেলছে কত ভাই 4। তার মানে এটা হচ্ছে লব্ধি ত্বরণটা তোমাকে বলে দিচ্ছে, কোশ্চেন বুঝছি সবাই? তাহলে এই হচ্ছে আমাদের গাড়ির লব্ধি ত্বরণটা, অর্থাৎ ভাইয়া এর এই দিকে একটা ত্বরণ কাজ করতেছিল জি sin আলফা, যেটার মান ছিল হচ্ছে কত ভাই? আমরা মনে করি এটা 7 ধরে নিলাম বোঝার সুবিধার জন্য, এটা হচ্ছে 7। তাহলে এর উল্টা দিকে অবশ্যই আরেকটা ত্বরণ ছিল, সেটা কত ভাইয়া? 3। তাহলে এই দুটা কাটাকাটি করে ফাইনাল ত্বরণটা আমরা পাইছি কত ভাইয়া? 4। তাহলে বলো তো ভাইয়া এই গাড়ির উপর নিচের দিকে জি sin আলফা ত্বরণটা এখন দেখাবো কি দেখাবো না? দেখাবো না, কারণ এটাই তো ফাইনাল ত্বরণটা তোমাকে বলে দিচ্ছে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল ত্বরণটা। সবাই এবার আসো, তাহলে আগের মতো আমরা এখানে জি নিয়ে আসো, তাহলে এই দিকে আমরা নিয়ে আসলাম জি। তাহলে এবার চিত্রটা আঁকি এখানে আমরা, তাহলে এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে জি, আর এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে এ। আগের মতো বলো তো ভাই, আমরা ইফেক্টিভ মানেই হচ্ছে জি, ইফেক্টিভ মানেই হচ্ছে তোমরা ক্লাসের শুরুতে যে ফর্মুলাটা লিখছি জি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর, অলওয়েজ যে অভিকর্ষজ ত্বরণ মাইনাস হচ্ছে কাঠামোর ত্বরণ। তাহলে কাঠামোর ত্বরণটা হচ্ছে এ, তাহলে এটাকে কি করব? উল্টায় দেব। তাহলে এই কাঠামোর ত্বরণটাকে আমরা উল্টায় দিলাম, তাহলে এই দিকে চলে আসলো হচ্ছে মাইনাস এ ভেক্টর। আগের মতো হিসাব করো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা এখন কত? 90 প্লাস আলফা মানে 145 ডিগ্রি, 35 ডিগ্রি, তাহলে হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এইবার যদি আমরা জি ইফেক্টিভটা বের করি, তাহলে সুতরাং জি ইফেক্টিভ সমান সমান হচ্ছে √/g² প্লাস হচ্ছে a² প্লাস 2ga cos আলফা মানে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে ভাই এখানে ভ্যালুগুলো বসাও, 9.8 প্লাস হচ্ছে 4² প্লাস 2 ইনটু 9.8 ইনটু হচ্ছে 4 cos 135 ডিগ্রি। মেশিনগান চাপ দাও কত আসে দেখো। হ্যাঁ ডিরেক্ট বসাই দিছি 135। কোশ্চেনে বলে দিছে গাড়ি হচ্ছে এত ধরনের নামতেছে, মানে গাড়িটার ত্বরণ অ্যাকচুয়ালি হওয়ার কথা কত ছিল? 6.9 কত যেন ভেক্টরটা দেখেন 6.92 মিটার পার সেকেন্ড হওয়ার কথা ছিল, তো গাড়িটার নামতেছে 4, তার মানে এটা অবশ্যই ফাইনাল হবে। বুঝছি 7.5। ওইটা হচ্ছে জাস্ট একটা গাড়ি সমতলে চলতেছে, তার মানে ওই ত্বরণটা কার কারণে আসছে? জি sin আলফা কারণে। ভাইয়া বুঝছি এই মানটা? তাহলে এখন আমরা যদি আবার তার দোলনকালটা বের করি, তাহলে লেখা হচ্ছে সুতরাং দোলনকাল E is equal হচ্ছে 2 pi √L divided by G effective। তাহলে এখান থেকে আমরা মান বসাও 2 into 3.1416, L হচ্ছে 50 সেন্টিমিটার 0.5, আর G effective হচ্ছে 7.52। কত আসে ভাই? 1.62 সেকেন্ড। ভাই রিকোয়েস্ট থাকবে এই পাঁচটা ম্যাথ এমন ভাবে করবা পরীক্ষার হলে যাতে কোনো চিন্তা করা না লাগে। তাহলে এই টাইপের জিনিস ভাইয়া তোমাদের আসতে পারে, যেহেতু বইটা একবার একটা প্রশ্ন টাচ করছে এখান থেকে, তো অন্যান্য বা অন্য প্রশ্নগুলো টাচ করতে পারে। তো আসলে এবার ভাইয়া একটা এক্সাম্পল জিজ্ঞেস করি দেখি তোমরা পারো কিনা। মনে করো বান্ধবীদের নিয়ে পার্কে ঘুরতে গেছো, বুঝলাম। আচ্ছা এক্সাম্পল 7 আকারেই দেখো
বান্ধবীকে নিয়ে মনে করো তুমি পার্কে ঘুরতে গেছো, তো তোমার বান্ধবী, আগে আমরা সিচুয়েশনটা বুঝে পরে অঙ্ক করি। তো তোমার বান্ধবী প্রথমে বসে বসে দোল খাচ্ছে, হঠাৎ মনে হলো তার দাঁড়ায় যায়, সে এবার দোলনার উপর দাঁড়ায় দোল খাচ্ছে। এখন এই দুইটা কন্ডিশনে আসো, আমরা দেখি কি ঘটনা ঘটবে। তাহলে দেখো এক্সাম্পল 7 আকারে আমরা লিখি, এক্সাম্পল 7 কি লিখবো? মনে করো তোমার বান্ধবী, তুমি লিখবা আমার, তোমার বান্ধবী না তোমার দোলনায় বসে দোল খাচ্ছে, হঠাৎ সে দোলনার উপর দাঁড়িয়ে দোল খাওয়া শুরু করলো। এগুলো ভাই আমরা একদম আনঅফিশিয়াল ল্যাঙ্গুয়েজে লিখতেছি, নিজেদের মতো করে, জাস্ট তুমি সিচুয়েশন বুঝো, কারণ এইগুলো একবার প্রশ্ন আসছে পরীক্ষায়, তো হুবহু প্রশ্নটা ভাইয়ের মনে নাই, ভাই ওইটা নিজেদের ভাষায় লিখতেছি। তাহলে হচ্ছে সে দোলনার উপর দাঁড়িয়ে দোল খাওয়া শুরু করলো। দোলনকালে কিরূপ পরিবর্তন হবে? আমাদের প্রশ্নটা হচ্ছে দোলনকালে কিরূপ পরিবর্তন হবে। এখন বলো তো ভাই, পরিবর্তন নরমালি আমরা চিন্তা করি যে হবে কি হবে না সেটা বোঝার জন্য আমরা যদি দোলনা আঁকি, মনে করলাম এই হচ্ছে দোলনা, আমার বান্ধবী প্রথমে এখানে বসে বসে দোল খাচ্ছে, এটা তার পা দেখে না, সে এখানে বসে দোল খাচ্ছে। আচ্ছা, এরপরে সেম দোলনাটায় সে কি করলো যে সে দাঁড়ায় দোল খাবে, তাহলে সে হচ্ছে এখন দাঁড়ায় গেল, এখন সে হচ্ছে দাঁড়ায় দোল খাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই দুটার কন্ডিশনে তাদের দোলকালের কি কোনো চেঞ্জ আসবে কিনা? তার অ্যান্সার হচ্ছে অবশ্যই আছে। সেটা হচ্ছে খেয়াল করে ভাইয়া, তোমার বান্ধবী যখন বসে দোল খাচ্ছে তখন তার ভর কেন্দ্রটা হচ্ছে এই বরাবর আছে, তাই না? তাহলে তার ভর কেন্দ্র যদি এই বরাবর থাকে, এটা হচ্ছে তার কার্যকারী দৈর্ঘ্য। কিন্তু যখন আমি দাঁড়ায় যাবো, বলতো ভাই আমি বসে আছি, তাহলে কার্যকারী ভর কেন্দ্র এখানে, কিন্তু আমি যখন দাঁড়ায় গেছি ভর কেন্দ্রটা উঠে গেল, তাহলে ভর কেন্দ্রটা এখন এখানে আছে। তাহলে ভর কেন্দ্র যদি এখানে থাকে, তাহলে বলতো ভাইয়া সে যখন দাঁড়াইলো তখন কার্যকারী দৈর্ঘ্য বাড়ছে না কমছে? কমছে। তাহলে কার্যকারী দৈর্ঘ্য যদি কমে যায়, আর ভাই এখানে যেহেতু আমরা জাস্ট একই স্থানে দাঁড়াচ্ছি আর বসতেছি, জি এর চেঞ্জটা কি কাউন্টে আনবো কিনা? না, খুবই সামান্য, সেটা আসবে না। তাহলে আমাদের এখানে লেন্থের হিসাব আসবে, তাহলে লেন্থ যেহেতু কমে যাচ্ছে, তার মানে এই কন্ডিশনে দোলনকাল কমে যাবে, আর দোলনকাল কমা মানে কি দ্রুত কমেছে। তাহলে আমরা এটা একটু সাজাই লিখি, এটাও একবার কোশ্চেনে আসছে ভাইয়া। তাহলে হচ্ছে যেহেতু এল প্রাইম লেস দ্যান হচ্ছে এল, তাই দাঁড়িয়ে দোল খাওয়ার ক্ষেত্রে দোলনকাল হ্রাস পাবে। দাঁড়িয়ে দোল খাওয়ার ক্ষেত্রে দোলনকালটা হচ্ছে হ্রাস পাবে। তাহলে দোলনকাল হ্রাস পাবে তার মানে হচ্ছে অর্থাৎ দ্রুত দুলবে। এটা হচ্ছে আমাদের বোর্ড এক্সামের কোশ্চেন। তো বোর্ড এক্সামে এই প্রশ্নটা আসছে যে একটা বাচ্চা একটা দোলনায় বসে সরল ছন্দিত স্পন্দনে দোল খাচ্ছে, হঠাৎ সে দোলনার উপর দাঁড়িয়ে গেল, দোলনকাল বাড়বে কমবে সমান থাকবে, এরকম করে 4টা অপশন ছিল। তাহলে অ্যান্সার হবে কি ভাইয়া? বাড়বে, সরি দোলনকাল মানে দ্রুত দুলবে। অপশনে অ্যান্সারটা ছিল হচ্ছে সে এখন দ্রুত দুলবে। লিখছি? আচ্ছা আসো আমরা ছোট্ট একটা এবার থিওরি দেখি। দেখো সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। দেখো ভাবছিলাম আজকে শেষ করবো, কিন্তু আজকে আর হবে না। আগের ক্লাসে আরো অনেকগুলো ম্যাথ সরল দোলক থেকে
হ্যাঁ শেষ হবে না, আরো অনেকগুলো ম্যাথ আছে, আরো প্রায় 15টা ম্যাথ আছে। তাহলে আমরা আজকে থিওরিটা আলোচনা করে দিই, তাহলে আগামী ক্লাসে ম্যাথ পড়ে আমরা শেষ করবো। আর ভাই রিকোয়েস্ট ভাই পরীক্ষাটা ভালো করে দিবে বৃহস্পতিবারে সবাই, আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবার ফিজিক্স কুইজ কোন মধ্যে? না ফিজিক্স না, বাংলা। বাংলা লাগবে না বেরাবে। বাংলায় তো বলা হয়েছে ঠিক আছে, এক সপ্তাহ টাইম আছে, একটু ভালো করে পড়ে দাও। তো সবাই লেখা হচ্ছে সরল দোলকের সাথে পাহাড়ের উচ্চতা নির্ণয়। সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। লেখো সরল দোলকের সাহায্যে, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এটা আমাদের বইয়ে ছোট্ট একটা থিওরি আছে যে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা কিভাবে বের করতে হয়, আমরা ওই জিনিসটা আমরা দেখতে পারি। আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, আর এখানে একটা পাহাড়ের উচ্চতা আমরা উঠে গেলাম। এখন যে পাহাড়টার হাইট হচ্ছে h, আমরা একটা পাহাড় দেখালাম যে পাহাড়টার হাইট হচ্ছে h। তো আমরা এখানে দুটো পয়েন্ট দেখালাম, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তো আমরা চাচ্ছি একটা সরল দোলকের সাহায্যে আমরা এই পাহাড়টার হাইট বের করব। গতদিন ভাই তোমাদের মনে হয় বলছিলাম যে একটা দড়ির সাথে একটা ইটা বেঁধে উপরে যায় তোলাবা, তোলায় তুমি পাহাড়ের হাইট বের করে দিতে পারবে। যদিও এত সোজা না, ঠিক আছে, তারপর আমরা মানে থিওরিটিক্যালি কিছু হইলো কাছাকাছি হইলো বের করতে পারবো। তার সময় আমরা যদি এখান থেকে আসি যে আমরা একটা সরল দোলকের সাহায্যে এই হাইটটা কিভাবে বের করব, তাহলে আসলে এই বিন্দু তথা ভূপৃষ্ঠে দোলনকাল T সমান সমান হচ্ছে 2 পাই রুট ওভার L ডিভাইডেড বাই হচ্ছে G। তাহলে আমরা এটাকে চাইলে G তে P তে এটা লিখে দিলাম। এবার আসলে আমরা এই উচ্চতায় B বিন্দুতে, এই উচ্চতায় B বিন্দুতে দোলনকাল, এটাকে আমরা মনে করলাম TB 2 পাই রুট ওভার। ভাই একটু খেয়াল করো, তুমি পাহাড়ের নিচে আসো, সে একই মানুষ, তুমি পাহাড়ের উপর আছো, তোমার হাইটের কি কোনো চেঞ্জ হবে না। তাহলে কার্যকরী দৈর্ঘ্য যেটা আছে, পাহাড়ের নিচে দোলকটার কার্যকরী দৈর্ঘ্য যা, উপরে গেল না, তার মানে এরটা সেম থাকবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে কি জি। তাহলে এখানে জি এর জায়গায় চলে আসবে জি বি। তাহলে এটাকে আমরা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন পাবো। আমাদের টার্গেট হচ্ছে আমরা হাইটটা বের করব আস্তে আস্তে। তাহলে আমরা তাহলে হচ্ছে 2 ভাগ হচ্ছে 1। তাহলে একটাকে একটা দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে TB ডিভাইডেড বাই হচ্ছে TA সমান সমান, তাই কাটাকাটি খেলো আগের মতো, 2 পাই 2 পাই কাটা যাবে, L বাই কাটা যাবে। তাহলে উপরে আসবে হচ্ছে রুট ওভার GB ডিভাইডেড বাই হচ্ছে GM। তাহলে এটাকেও বক্স করো, আমাদের বইয়ে এটাকেও একটা সূত্র আকারে দেওয়া আছে। তাই তো লিখছি, ঘুমায় না ক্লাসে। তাহলে ভাইয়া আমাদের বইয়ে এটাকেও ফর্মুলা আকারে দেওয়া আছে, তো এটাও একটু লেখো। এখন আসলে আমরা সামনে যাই। আমরা জানি GB ডিভাইডেড বাই হচ্ছে GA সমান সমান কত, কি জানি তোমার প্রশ্ন পড়ছো, এই যে G প্রাইম সমান সমান R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার ইনটু কত G। বলতে এখানে G প্রাইম যেটা সেটাই কি আমাদের GB, আর এই G যেটা সেটা হচ্ছে GA। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি ভাইয়া, R ডিভাইডেড বাই R প্লাস H তার হোল স্কয়ার। কত এটা লিখতে পারবো না? তাহলে GB বাই GA মানে হচ্ছে R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার। যাদের বুঝতে সমস্যা হচ্ছে এখানে খেয়াল করো, আমরা জানি G প্রাইম ইকুয়াল R ডিভাইড বাই R প্লাস H হোল স্কয়ার ইনটু G। G প্রাইমটাকে আমরা GB ধরছি আর G টাকে GA ধরছি। ভাইয়া এই মানটাকে এই ইকুয়েশনে বসায় দাও, 3 নম্বরে বসায় দাও। এই মানটা নিয়ে আমরা 3 নম্বরে বসাবো। তাহলে এই মানটা আমরা 3 নম্বরে বসায় দাও। তাহলে 3 নম্বরে মান বসিয়ে, তাহলে 3 নম্বরে আমরা যদি মান বসাই তাহলে আসবে হচ্ছে TG ডিভাইডেড বাই TA সমান সমান আসবে হচ্ছে রুট ওভার R ডিভাইডেড বাই R প্লাস H তার হোল স্কয়ার। স্কয়ার রুট কাটা যাবে, তাহলে TB ডিভাইডেড বাই TA
সমান সমান হচ্ছে r ডিভাইডেড বাই r প্লাস h। ভাই ওইখানে উল্টা হলো যে ঘুমায় না, ক্লাস শেষ হয়ে যাচ্ছে না, একটা একটু ভাই এখানে উল্টা বলবেন, উপরে কত আসবে r প্লাস h ডিভাইডেড বাই r হোল স্কয়ার। ওকে ওকে ঠিক আছে, তাহলে স্কয়ার রুট কাটো, তাহলে এখানে আসবে হচ্ছে r প্লাস h ডিভাইডেড বাই r, তাহলে r আর গুণ দাও শেষ কাজ, এখান থেকে আমরা h এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে r আর গুণ দিলে আসবে হচ্ছে tb ডিভাইডেড বাই হচ্ছে ta ডট হচ্ছে r সমান সমান হচ্ছে r প্লাস h, তাহলে h সমান সমান হচ্ছে tb ডিভাইডেড বাই ta ডট হচ্ছে r মাইনাস r। ফাইনালি h ইকুয়াল হচ্ছে tb ডিভাইডেড বাই ta মাইনাস 1 ইনটু হচ্ছে r। আমাদের বইয়ে সরাসরি একটা সূত্র আকারে দেওয়া আছে, তো তুমি চাইলে সূত্র হিসাবে ব্যবহার করতে পারো, যেহেতু বইয়ে প্রমাণ করা আছে। তাহলে একটা সরল দোলকের সাহায্যে তুমি হচ্ছে পাহাড়ের হাইট বের করতে পারবা। তো আমাদের বইয়ে এই সূত্রটাকে যেভাবে দিছে ভাই একটু ওইভাবে লিখে দিই। বইয়ে দিছে হচ্ছে t প্রাইম ডিভাইডেড বাই t মাইনাস 1 ইনটু হচ্ছে r। বুঝছি ভাই, বইয়ের ফর্মুলাটা এইভাবে দিছে। তাহলে আমরা আসল পরিচয়গুলো লিখে দিই। তাহলে t প্রাইম সমান সমান tb সমান সমান h উচ্চতায় দোলনকার, আর এই t সমান সমান ta সমান সমান হচ্ছে ভূপৃষ্ঠে দোলনকার। তো ভাই তুমি খেয়াল করো তো, তোমার কাছে যদি একটা সেকেন্ড দোলক থাকে, ভূপৃষ্ঠে দোলনকার কি মাপার কোনো দরকার আছে না, ওটা 2 সেকেন্ড। এবার ওইরকম একটা দোলককে তুমি পাহাড়ের উপর নিয়ে গেলা, নিয়ে ওটাকে ঘড়ি ধরে দুলাইলা, দুলায় তার হচ্ছে দোলনকাল বের করলাম। তো এই ইকুয়েশনের মান বসাই দিলে আর এর মান তুমি জানো 6400 দিকে পাহাড়ের হাইট কত চলে আসবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাকুক। আমরা আগামী ক্লাসে এই টপিকের উপর এবং আরেকটা ছোট্ট টপিক আছে, ওটা পড়া অনেকগুলো ম্যাথ পড়াবো।